সাংবাদিক ভাইরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি 2টা মিনিট। সেটা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে একটা হিউজ একটা অ্যামাউন্ট যেটা বিদেশ পাচার করা হয়েছে। এই ডিপিডিসিতে প্রিপেড মিটার আসার আগে পোস্টপেড মিটার, যেটা আপনারা জানাতে বিদ্যুৎ ব্যবহার করেই বিল দিতেন, তার মানে কি কাস্টমারের কাছে প্রচুর টাকা ডিপার্টমেন্ট পেত, সরকার পেত, সেই টাকা কিন্তু এখন নাই। সেই টাকাগুলো কোথায় গেছে? তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, এতটুকু বললাম। আমাদের সাথে যেমন টাকার বৈষম্য, যেমন আচার ব্যবহারের বৈষম্য, যেমন সবকিছু বৈষম্য, আপনাদের মাধ্যমে, সেন্ট্রাল কমিটির মাধ্যমে এই বৈষম্য দূর করে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের যে সকল মিডিয়ার বাইরে এখানে এসেছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে অনেকে এসেছেন, অনেক প্রতিষ্ঠান থেকে, সকলকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যদি একজন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিই তাহলে আসলে অনেক সময় পেরিয়ে যাবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমি আপনাদের পক্ষে যে কথাগুলো বলবো সেগুলো আসলে সকলেরই কথা হওয়া উচিত, তাই না? তাহলে আমি কথা বলবো আপনাদের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গত মাসের 17 তারিখ শাহবাগ চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ করে। উক্ত সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই। সেখানে আমাদের একটি প্রতিনিধি টিম ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং একটি আলোচনা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। সেখানে আমরা সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্প ভিত্তিক যারা আছেন, দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন, তাদেরকে বিভিন্ন ভাবে যে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি। সাথে সাথে এই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে যে আমাদের অবদান আছে এই বিষয়টিও আমরা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা দাবি যৌক্তিক। আমরা আমাদের দাবি, এক দফা দাবি সেখানে উপস্থাপন করি। আমাদের দাবি থাকে, যেহেতু আমরা কেউ 20 বছর, 21 বছর, 22 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই দাসত্বের শৃঙ্খল করে আমরা জীবনযাপন করছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আজকে আমরা উন্নতির স্বর্ণ শিখরে আমরা পৌঁছে দিচ্ছি। সেখানে শুধুমাত্র কর্মকর্তা বা স্থায়ী যারা আছেন তাদেরই অবদান এইটা কিন্তু নয়, সমান্তরালে আমাদের অবদান সেখানে আছে, থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এমনি একটি প্রতিষ্ঠান এত বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে কিন্তু একা একা চলতে পারে না। আমাদের প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা দাবির সাথে মাননীয় উপদেষ্টাগণ এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় সেখানে ছিলেন। ওনারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন, আপনাদের দাবি আমরা দেখলাম, আপনাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক, তবে আমরা যেহেতু সরকারে নতুন, আমরা আপনাদের কাছে সময় চাই, আমাদের একটু সময় দেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বৈষম্যগুলো আমরা দূর করব। 17 তারিখ থেকে আজকে 3 তারিখ সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হয় যে আপনারা আর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বিব্রত করবেন না, তখনই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী সকল রাজপথের প্রোগ্রাম কিন্তু স্থগিত ঘোষণা করে। সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী
মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকার জন্য কিন্তু আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ তার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সামনের 6 তারিখ আমাদের কয়েকটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। আমরা আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে জানাতে চাই, বর্তমান সরকারের সহায়ক শক্তি হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মকর্তা কর্মচারী এবং এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সকল পরিবার এবং পরিবারের সদস্য, তারা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক ভূমিকা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে ইনশাআল্লাহ সর্বস্থায় তাদের পাশে থাকবে। আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সহায়ক শক্তি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন। প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তর, প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশ থেকে আপনারা এই বৈষম্য দূর করে একটি সমতার বাংলাদেশ আপনারা বিনির্মাণ করবেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য, আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং সরকারের প্রধান হিসেবে যিনি আছেন, উনি একজন নোবেল বিজয়ী শুধু নন, উনি সারা পৃথিবীতে একজন অত্যন্ত মানবিক মানুষ হিসেবে পরিচিত। আমরা বিশ্বাস করি এই ব্যক্তির হাত ধরেই, এই মহান ব্যক্তির হাত ধরেই এই অভিশপ্ত প্রথা, এই গোলামী প্রথা, এই ঠিকাদারি প্রথা চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের বিবেকবান মানুষের দরজায় আমি দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, একই বাংলাদেশে দুই রকম সিস্টেম থাকতে পারে, একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে বেসরকারি। এর বাইরে কোন সিস্টেম থাকতে পারে না। এর বাইরে যে সিস্টেমটা চালু ছিল, বিগত সরকার তাদের নেতা কর্মীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, আমাদের মতো কর্মচারীদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রথা 2018 সালের একটি নীতিমালার মাধ্যমে পাকাপোক্ত করেন। সেখানে পরিষ্কারভাবে তারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য, আমাদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য, আমাদের পায়ে হাতে শৃঙ্খল পরানোর জন্য একটি বন্দোবস্ত কিন্তু করেন। আমরা 17 আগস্ট সমাবেশ থেকে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আমরা এই ঠিকাদারি নামক দাস প্রথার বিলুপ্তি চাই। যদি এই ঠিকাদারি প্রথার বিলুপ্তি অনতি বিলম্বে না করা হয়, তাহলে আপনি মানবিক সরকার হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন। আমরা আশা করব অনতি বিলম্বে আপনারা এই আউটসোর্সিং নামক যে ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথা আপনারা বিলুপ্ত করবেন। অনতি বিলম্বে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের প্রত্যেকটা আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি মুক্তি দিবেন। সাথে সাথে আপনাদের মাধ্যমে কিছু কথা আমি জানাতে চাই। আমরা যখন 17 আগস্ট প্রোগ্রাম করে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই, সেখানে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয় আজকের পর থেকে বিনা কারণে সারা বাংলাদেশে একজন আউটসোর্সিং কর্মচারীর চাকরি যাবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই কি, সারা বাংলাদেশে এই সকল ঠিকাদার তাদের অবৈধ টাকার জোরে তারা কিছু এজেন্ট নিয়োগ করে, এই এজেন্টের মাধ্যমে আমাদের সাধারণ আউটসোর্সিং কর্মচারীদের উপরে তারা হামলা চালায়। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে খুলনায় আমাদের একজন সমন্বয়ক এবং খুলনা মেডিকেলে কর্মরত আমাদের সকলের প্রিয় আদনান ভাই, উনি টেবিল বয় হিসেবে কর্মরত,
তার উপরে মাছরাঙা সিকিউরিটি সার্ভিস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মালিক ফারুক, উনি তার লেলিয়ে দেওয়া বাহিনীতে তাকে কিন্তু উঠিয়ে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। আজকে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল না করা হয় এবং এই সকল দুষ্কৃতিকারীদেরকে ধরে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা জানিয়ে দিতে চাই, আমাদের 17 তারিখের পরে যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঠিকাদার মনে করছেন আপনারা ভয়ভীতি দেখে আমাদেরকে ন্যায্য আন্দোলন থেকে আপনারা দূরে সরাবেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এদেশে কিন্তু এই কয়েকদিন আগেই মুগ্ধর মতো মানুষ জীবন দিয়ে, আবু সাইদের মতো মানুষ জীবন দিয়ে, ছাত্র জনতার পক্ষে অসংখ্য মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে কিন্তু একটি নতুন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে। আমরা বলতে চাই, আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি এই ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় এবং যদি অনতিবিলম্বে ঠিকাদারি প্রথা বাতিল না করা হয়, তাহলে আমরা অল্প কিছুদিনের মধ্যে আমাদের সকল সদস্য এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা মাঠে অবস্থান করতে বাধ্য হব। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। এর আগে বক্তব্য দিয়ে গেছেন সরকারি কর্মচারী হাসপাতালের মুক্তাপা। 17 তারিখের পরে ওইখানকার যে প্রধান আছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা মিলে কিন্তু তাকে একটি চাকরিযুক্ত করার পত্র ধরিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য প্রতিষ্ঠানের ঠিকাদাররা ভয়ভীতি দেখাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা জাতির বিবেক, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা উপস্থাপন করবেন। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টাগণ আছেন এবং ছাত্র সমন্বয় সহ সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমাদের কথা যেন পৌঁছে যায়, আপনাদের প্রতি আমি এই বিনীত অনুরোধ করব। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে যে সাংবাদিক সম্মেলন যে কারণে আয়োজন করা, আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যে দাবি, এই দাবি সহ আমাদের মাননীয় সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস এ পর্যায়ে বক্তব্য দিবেন এবং আমাদের যে সুস্পষ্ট দাবি, সেই দাবি উপস্থাপন করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের পেস্ট লিস্টে দিলে ভালোই হবে, পেস্ট লিস্টে না দিলে বুঝতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সারা বাংলাদেশ থেকে আগত আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট এবং জেলা থেকে যারা আসছেন, দূর দূরান্তের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমাদের যে কথাগুলি বলেছেন, এটাও সম্পূর্ণ বাস্তব এবং আপনারা চিত্রে যায় দেখতে পারবেন যে আমরা কতটুকু আমরা কষ্টে দিন যাপন করছি। আপনারা জানেন, আমাদের ছাত্র আন্দোলনে স্বৈর শাসকের আমলে আমরা যেই ভাবে আমরা কাজ করে গেছিলাম, তারপরেও এই স্বৈর শাসক আমল, আমাদের এই স্বৈর শাসক সরকার আমাদেরকে কোনো ধরনের কোনো ঈদ দিতে পারে নাই। আমরা আপনাদের কাছে, আপনারা এখন যেই ছাত্ররা সুন্দর এবং যেইভাবে একটা সুন্দর আমাদের স্বাধীন দেশ দিয়েছে, সেই স্বাধীন দেশে এখন আমরা আর পরাধীন হিসাবে থাকতে চাই না। সেই পরাধীনতার কাম শেষ হয়ে গেছে গত 5 আগস্ট।
আমরা দেখেন এখানে যারা চাকরি করতেছে, একজন ইঞ্জিনিয়ার ভাই সে আউটসোর্সিং এ চাকরি করে, এটা কি আপনারা কেউ মানেন? এখন দেখেন 18 থেকে 20 বছর আগেও চাকরি করতেছে, তাদেরকেও এই আউটসোর্সিং এ রেখেছে। তাই আমরা এই নতুন আমাদের এই নতুন সরকারের কাছে আমাদের দাবি, সেটা আমরা 17 আগস্টে আমরা দাবিদার ছিলাম, এখনো জোর দাবি জানাই যেন আমাদের দাবিগুলি খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেয়, যাতে আমরা যে এত নিষ্পেষিত, আপনারা জানেন আমাদের কথায় কথায় চাকরি থাকে না। আমরা আজকে অফিস করে চলে আসলে আমরা তো কালকে আমরা অফিসে যাইতে পারবো, আমার চাকরি আছে কিনা সেটা আমরা জানি না। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের এক আউটসোর্সিং কর্মী, অনেক মিডিয়াতে আসছে, পেপার পত্রিকায় আসছে, আমাদের কিন্তু একটা ছেলে বেতন না পাওয়ার কারণে সে সুইসাইড করে মারা যায়। তো এটা কি আমরা কি অযৌক্তিক কোনো কিছু চাচ্ছি? আমাদের দেখেন আর 6 মাস থেকে 8 মাস, 12 মাস, 14 মাস, 24 মাস পর্যন্ত আমাদের বেতন বকেয়া রয়েছে, তাহলে আমরা কোথায় যাব, কি করে খাবো? এটার জন্য আপনাদের কাছে আপনারা সাংবাদিক, আপনাদের দ্বারাই আমরা যেন আমাদের মূল প্রাপ্য আমরা যেন পাই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দাবিটা যেন বাস্তবায়ন হয় এবং এই প্রধান উপদেষ্টা কাছে আমাদের এই দাবি আমরা জানিয়েছি এবং সেটা যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে চলে আসে। আমরা সকলকেই ধন্যবাদ জানাই। আসলে আমার দাবি এক দফা, আপনারা জানেন, সেখানে আমি জাস্ট 3টা লাইনে পড়বো, বেশি পড়বো না, শুধু এইটুকুর মধ্যে যা আছে। দেখেন, বিগত স্বৈরাচার শাসক আওয়ামী লীগের প্রণয়নকৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তর করণের দাবি জানাচ্ছি। 2, অনতি বিলম্বে মধ্যস্বত্বভোগী ঠিকাদারি প্রথা, দাস প্রথা বিলুপ্ত করে সরাসরি স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মচারীদেরকে নিয়োগ সহ সমস্ত দায়িত্ব বহন করতে হবে এবং জাতীয় বেতন গ্রেডের আওতায় আনতে হবে। উৎসব বোনাস সহ সকল বোনাস প্রদান করতে হবে। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে এবং বিনা কারণে কোনো আউটসোর্সিং কর্মচারীকে চাকরি হতে প্রত্যাহার করা যাবে না। বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিগত দিনে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা যে দাবিগুলি জানিয়েছি, আপনাদের সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া সকলের কাছে, বার্তা সম্পাদক সহ সকলকেই আমার কর জুড়ে অনুরোধ থাকবে, আমাদের এই দুঃখ দুর্দশাটা আপনারা ভালোভাবে একটু উপস্থাপন করে যেন আমরা আমাদের এই কষ্টের যে মেহনত করে যাচ্ছি, আমরা যে কষ্ট করে যাচ্ছি, যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমরা যেন একটু 2 মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি, সেটার জন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইল। এবং যেখানে যেখানে আমাদের আউটসোর্সিং ভাই বোনদের চাকরি চলে যাচ্ছে এবং চলে গেছে,
সেই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো ধরনের আরো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের জবাব দিবেন। আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।